আমার বয়স তখন ১৯ বা ২০ হবে। এমনি ঝাড়খণ্ডে এখনকার মতো ভালো যাতায়াত ছিল না। সকাল আর দুপুর মিলিয়ে মোট ৩টেই বাস ছিল সারাদিনে। খুব দুষ্টু ছিলাম বলেই দাদা বোর্ডিংয়ে ভর্তি করে দেন। দাদা তখন বিএসএফের লেফটেন্যান্ট। বোর্ডিংয়ের ছুটিতে পালা করে আমাদের ছোট মাসির বাড়িতে ছুটি কাটাতে যেতে হতো। মা সরকারি চাকরি করতেন, তাই সময় সুযোগ হতো না দেখেই সুনোদের সাথেই আমাদের পাঠিয়ে দিতেন। পাহাড়ে ঘেরা জায়গাটা আমাদের খুব ভালো লাগত। সুনন্দা মেশোর ছোট বোন, আমাদের থেকে বিশেষ বড় ছিল না, বছর ৫ বা ৬ হবে। দেখতে যেমন মিষ্টি, গান তেমন গাইতে পারত। খেলে আনন্দে কেটে যেত আমাদের কৈশোর। মাসির নাম খুব আধুনিক ছিল। মার থেকে ছোট মাসি ১৩ বছরের ছোট ছিলেন। রোমা নাম হলেও সবাই মাসিকে রমা করেই ডাকত। অনেক আদর করতেন আমাদের, আর দারুণ রান্না ছিল হাতের। তাই এখানে আসলে ওনার হাতের লিচুর পুডিং, মোরব্বা, কই মাছের কালিয়া, আনারসের চাটনি খেয়ে মন ভরে যেত। যা বানাতেন মুখে স্বাদ লেগে থাকত। মেশো ব্যবসায়ী ছিলেন। এরপর আমরা ব্যারাকপুরে চলে আসি, বাবার বদলি হয়। ছোটবেলার সোনালি দিনগুলো চোখে ভাসে। বিহার থেকে ফিরে এসে সুনুদির সাথে বা বড় মাসির সাথে যোগাযোগ হারিয়েই গেছিল। চিঠি ছাড়া কোনো যোগাযোগ থাকত না প্রায়। আর আমাদের বাড়িতে ফোন অনেক পরেই এসেছিল। বাবার বদলির ৪ বছর পরে মাও বদলি হয়ে চলে আসেন। আমাদের ব্যস্তময় জীবন চলতে থাকে। আস্তে আস্তে স্মৃতি ম্লান হতে থাকে। স্কুল শেষ করে, কলেজ শেষ করে, ইউনিভার্সিটি ছাড়িয়ে বেশ বড় হয়ে যায় গাছের মতো। মা বাবার বয়স হয়েছে, দুজনেই রিটায়ার করে দাদার আশ্রয় নিয়েছেন। দাদার ২ ছেলে মেয়ে। দাদা তার পরিবার, মা বাবাকে নিয়ে খুব খুশি। আমি ছোট বলে আমার ওপর দায়িত্ব কম ছিল। বয়স ২৭, বিয়ে করলেই করা যায়, কিন্তু বিয়ের দিকে তেমন টান ছিল না। দাদা আম্বালা চলে যাওয়ার পর থেকেই আমি একটু বেশি বেপরোয়া হয়ে উঠলাম। ভালো ব্যাংকে উঁচু পোস্টে চাকরি করার সুবাদে পয়সার অভাব হতো না। বছরে ১-২ বার করে মা বাবা এসে থাকলেও দাদার বাচ্চাদের প্রতি তাদের টান থাকার কারণে আম্বালা ফিরে যেতেন। মা চাইতেন আমরা সবাই একসাথে থাকি, কিন্তু তা সম্ভব হতো না। মোবাইল বা ফোনের দৌলাতে এখন কোনো দূরত্ব দূর ছিল না। মনীষাকে আমার ভালো লাগতো, কিন্তু বউ হিসাবে ওকে ভাবিনি। মাঝে মাঝেই আমার ফ্ল্যাটে চলে আসতো রবিবারে। আমার রবিবার ভীষণ ব্যভিচারী রবিবারে পরিণত হতো। মনীষা ইংরেজি স্কুলে পড়ার দৌলাতে সব কিছুই রপ্ত করে নিয়েছিল অল্প বয়সে। মনীষা আমাকে বিয়ে করবে বা আমাকে ভালোবাসে এমন সম্পর্ক আমার আর ওর ছিল না। সোজা কথায় একে অপরের পরিপূরক ছিলাম। অফিসেও আমার সাবঅর্ডিনেট। দিনগুলো খাপছাড়া কাটলেও বুঝতে পেরেছিলাম জীবনে মানে কি। কিছুদিন পর জানতে পারলাম দাদা দিল্লিতেই থাকবে আর সেখানে বাড়ি কিনছে। দাদার ২ ছেলে মেয়েকে সামলে বাড়ি কিনতে অনেক টাকার দরকার পড়ল। মা বাবা তাদের জমানো টাকা ঢেলে দিলেন দাদার বাড়ির পিছনে। পেল্লায় একখানা বাড়ি কিনে দাদা দিল্লিবাসী হয়ে গেলেন। আগের মতো শাসন না করলেও সপ্তাহে একবার ফোনে লেকচার শুনতে হতো। তারাও আমার বিয়ের জন্য উঠে পড়ে লাগলেন। আমার ব্যারাকপুরের ফ্ল্যাটে আমার সাজানো গোছানো সাম্রাজ্যে ঘন কুয়াশায় ঢেকে গেল। যখন খবর আসলো ব্যক্তিগত শত্রুতার জেরে মেশোর বন্ধুরা তাকে ঠকিয়ে পথে বসিয়ে দিয়েছেন। সবথেকে আশ্চর্যের বিষয়, মেশো এইসব কথা বাড়িতে জানানোর ইচ্ছা পর্যন্ত করেননি। সুনন্দাদির বিয়ে হয়েছে বিহারেই, কিন্তু তার শ্বশুরবাড়ির লোকেরা বিশেষ ভালো ছিলেন না। তাই তারা মেসোমশাইকে সাহায্য করতে অস্বীকার করে। মেশোর অমন সুন্দর বাড়িখানা বিক্রি করেও ধার শোধ করা যায়নি। এমন অবস্থায় মেশো আত্মহত্যার পথ বেছে নেন। চারিদিকে ঋণের বোঝা আর পাওনাদারদের যন্ত্রণা নিয়ে ছোট মাসির জীবন এখন নরক প্রায়। তাদের একটি কন্যা সন্তান, দীপ্তামিতা, ক্লাস 10-এ পড়ে মাত্র। তাকে মেশো স্কুলে ভর্তি করিয়েছিলেন অনেক পয়সা খরচা করে। এখন রোমা মাসি মাথায় হাত দিয়ে বসে পড়েছেন।
বেশ খারাপ লাগলো। ভাগ্যের কি পরিহাস! মা বাবার আদেশ আসলো দিল্লি থেকে। এরকম পরিস্থিতিতে আমার কাছে শুধু আদেশ আসে, বলল, তুই তো অনেক ইনকাম করিস, তুই মাসিকে নিজের কাছে রাখ। অত বড় ফ্ল্যাট কি করবি একা থেকে? তার চেয়ে মাসি রান্না বান্না করে দেবে, আর দীপা স্কুলের ছুটিতে আসবে থাকবে। মাসিরা আমরা ছাড়া কে আছে বল? মাসিকে একটা ভালো কাজ দেখে দে, মাসি তো বিয়ে পাস। মার আদেশে আমার সোনার লঙ্কা ছাড়খাড় হয়ে গেল। মনীষাকে জানালাম যে আমাদের আনন্দের দিন শেষ। আর বন্ধুরা যারা আসতো আমার ঘরে বেপরোয়া আনন্দ করত, তাদের গার্লফ্রেন্ডে নিয়ে তাদের আশা হতাশায় পরিণত হলো। মাসির বয়স এমন কিছু বেশি ছিল না যে জীবন শেষ হয়ে গেছে, 40 শেষ করেছে সবে। কিন্তু এমন মহিলাকে ঘরে রাখা মানে নিজের সব প্রাইভেসিতে ঝামেলা বাড়ানো। ফোনে মাসির কান্না, হাতে পায়ে ধরা শুনে আমার বুক গলে গেল। মাসির দেনা শোধ করতে করতে আমার পুঁজি প্রায় শেষ হবে এমন সময় মাসির মেয়ের স্কুল থেকে ফোনে আসলো, সামনের বছরে টিউশন ফি ভরতে হবে। অনেক টাকাই নেই করে খরচা হয়েছে। বাধ্য হয়েই সেভিংসের কিছু কালো টাকা ভাঙিয়ে ড্রাফট করে পাঠিয়ে দিলাম। মাসির প্রতি ভালোবাসা থাকলেও এখন আমি আর ছোট নেই। দাদা বাবারাই সব ব্যবস্থা করে মাসির ঝাড়খণ্ডের জিনিসপত্র বিক্রি বাট্টা করিয়ে দিলেন। বোচকা বুচকি নিয়ে মাসি আমার ফ্ল্যাটে উঠলেন। আমার নরকীয় দিন শুরু হলো। মাসিকে বুঝতে দেওয়া সম্ভব নয় যে আমি একেবারেই খুশি নই সে এখানে আসায়। কিছু কিছু বন্ধুরা আড্ডা দিতে আসতো, তারাও এসে ফিরে যেতে লাগলো। ছোটবেলায় মাসিকে যা দেখেছিলাম, এখন মাসির অনেক পরিবর্তন হয়েছিল। সুন্দর মুখখানা, মায়া জড়ানো। আমার মাসি এমনিতেই 5 লম্বা। আগের চুল বয়কাট রাখতেন, কিন্তু এখন লম্বা চুলের বিনুনি। ফর্সা সুন্দরী মুখে অসাধারণ একটা লালিত্য। চেহারা বিশেষ মোটা নয়, তবে এমন অনেক পরিবর্তন আছে যা আগে কখনো দেখিনি। কিন্তু এখন মাসি সবসময় সামনেই থাকে, তাই চোখে পড়ে যায়। মাসি কখনো আমাকে রনি বা রঞ্জন বা সুরঞ্জন সব নামে ডাকতেন। সকালে রান্না করে আমায় রান্না খাইয়ে টিফিনও দিয়ে দিতেন। সত্যি বলতে মাসির রান্না খেয়ে এত তৃপ্তি পেতাম যে বাকি সব কিছু ভুলেই যেতাম। মাসির পাশে এইভাবে দাঁড়ানোতে মাসি আমার সামনে অনেক কৃতজ্ঞতা প্রকাশ করতেন, যা আমি চাইতাম না, ভালো লাগতো না। একরকম মাসির সংসার যেন আমি চালাচ্ছিলাম। 2 সপ্তাহ কেটে গেছে মাসি এসেছে। মাসি মাঝে মাঝে আমার ফোনে মার সাথে বাবার সাথে কথা বলে নেয়। এদিকে বন্ধুদের সাথে আড্ডা দেওয়া, লাল পানি খাওয়া একদম লাটে উঠে গেল। মনীষা নিজের আনন্দের জন্য রাহুলকে বেছে নিল। রাহুল আমার এক কলিগ, সারাক্ষণ মনীষার পিছন পিছন ঘুরে বেড়াতো। সুযোগ পেল, তাই আমার দুর্বলতাকে কাজে লাগিয়ে মনীষাকে নিয়ে নতুন যাত্রা শুরু করল। অফিসের কাজ করতে করতে কেটে গেল 1 মাস। যবে থেকে মাসি এসেছেন তবে থেকে আনন্দ করতে পারছি না। মনে মনে ভাবলাম, 9টার পর মাসি তো নিজের ঘরে নিজের মতো থাকে, টিভি দেখে বা বই পড়ে। যদি কাউকে বন্ধুর বাহানায় নিয়ে আসি কাউকে, তাহলে ক্ষতি কি? আর মাসির ঘর দক্ষিণের বারান্দায়, আমি উত্তরের 2টো ঘর ছেড়ে থাকি। 2টো রান্নাঘর, 2টো বাথরুম। মাসির ঘর মাসির বাথরুমের সাথেই অ্যাটাচড। এইভাবে আর কতদিন চলবে? কাজের জন্য আমাকে পীড়াপিড়ি করতে লাগলো। অনেক ভেবে দেখলাম, মাসি কাজে গেলে আমার অন্তত একটু সুবিধে নিশ্চয়ই হবে। কিন্তু এমন এক বিধবাকে কোন অফিসে পাঠাবো? সবাই কেউ নেই ভেবে ঠক্কর মারবে। মহা চিন্তায় পড়ে গেলাম। শেষমেশ আমার ব্যাংকের সাথে কথা বলে মাসিকে আমার ব্যাংক স্টাফ হিসাবে ঢুকিয়ে দিলাম। শর্ত একটাই, অফিসে কাউকে বলা চলবে না যে আমি তার ভাগ্নে, কারণ আমি ব্যাংক ম্যানেজার। যদি সবাই জানতে পারে রোমা আমার মাসি, তাহলে আমার অনেক অসুবিধা। তাছাড়া মাসি একটা নর্মাল স্টাফ, আমি বস। যাই হোক, মাসি কাজে যোগ দেওয়াতে সত্যি স্বস্তির নিঃশ্বাস পড়ল। আমি অনেকটা ব্যক্তিগত জীবন ফিরে পেলাম। আস্তে আস্তে আরও 2 মাস কেটে গেল। উপায় না পেয়ে মাঝে মাঝে সস্তার হোটেলে চলে যেতাম। সিগারেট ঘরেই খেতাম, আর ইদানিং লাল পানি খাওয়াটাও ঘরেই শুরু করলাম। যেহেতু আমার টাকায় মাসির বাচ্চার পড়াশোনা চলত, সেই জন্য মাসির হাবভাব পাল্টে যেতে লাগলো। এত বিনয় ভালো লাগতো না। কেউ কাউকে কিছু না বললেও মাসির আর আমার সংযোগ এতটাই কমে গেল যে শুধু আমার প্রয়োজনের আর চাহিদার কথাটুকু হতো। এর জন্য আমার ব্যস্ততা কতটা দায়ী তা আমি জানতাম না। সেদিন শনিবার রাতে ঘরেই বিরক্ত হয়ে পার্টি ডাকলাম। আমার বিশেষ বন্ধু শৈবাল, বরুণ, তার বান্ধবী রীতিকা আর চারু। রীতিকা একটু অন্য রকমের মেয়ে, যার সাথে সব কিছুই করা যায়। মাসি আমার টাকায় চলে বলে পার্টির বিষয়ে কিছু বলল না।
আজ মাসি বাড়িতে শাড়ি পরেছেন, পিঙ্ক কালারের সিল্কের শাড়ি। মাসিকে দারুণ সুন্দর দেখাচ্ছিল। মাসিকে দেখে বরুণ চারু চমকে উঠল। ওদের ভুল ভাঙিয়ে দিয়ে সংক্ষেপে সব বলতে হলো সবকিছু। একটু পর চারু আর বরুণ একটা লাল পানির বোতল মাসিকে দিল খেতে। মাসি প্রথমে রাজি হচ্ছিল না, অনেক রিকোয়েস্টের পর এক গ্লাস খেলেন। আগের অভ্যাস না থাকায় মাসির বেশ ঘুম পাচ্ছিল। আধা ঘুম ঘুম অবস্থায় মাসিকে দেখে কেমন যেন একটা অনুভূতি হলো। তারপর আবার শাড়ি পরেছে, যার কারণে অনেক কিছুর উপস্থিতি বেশ বোঝা যাচ্ছিল। বরুণ বলল, আমি মাসিকে নিয়ে পাশের ঘরে রেখে আসি। আমি বুঝলাম নিশ্চয়ই ওর কোনো মতলব আছে। আমি বললাম, তোর যেতে হবে না, আমি যাচ্ছি। এরপর আমি মাসিকে নিয়ে তার রুমে চলে গেলাম। এখানে আমাদের মধ্যে কিছু সময় কাটল। আমার আগ্রহ দেখে মাসিও সম্মতি জানালো। ব্যাস, এখান থেকেই শুরু হলো নতুন যাত্রা।